Hello and namaskar. This is Ovik with you and you are watching Bengal Sphere. আগামীকাল পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তথা মার্কিন মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। তো আসুন দেখে নিই যে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে যে 7টি কাজ প্রথম তিনি করবেন। এখন বলতেই পারেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট হবেন, তাতে আমাদের কি যায় আসে? বন্ধুরা, আমরা এমন একটা দুনিয়া.com-এর যুগে বাস করছি যেখানে মেদিনীপুর আর মাদাগাস্কার, হলদিয়া আর হনুলুলু একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত। প্রথম যেটা তিনি করবেন, এবং কমলা হ্যারিসের সাথে যখন বিভিন্ন বিতর্কে তিনি অংশ নিয়েছিলেন, তিনি বারে বারে বলেছেন যে আমেরিকা ইজ ফর দ্য আমেরিকানস। অর্থাৎ আমেরিকা যে একটা আমরা ভাবি যে স্যালাড বোল, অর্থাৎ বিভিন্ন দেশের জাতি প্রজাতির বিভিন্ন মানুষের একটা সংমিশ্রণ, সেটার তিনি বিরোধী। ডোনাল্ড ট্রাম্পের প্রথম কাজ হচ্ছে যে আমেরিকাতে অবৈধভাবে যে সমস্ত বিদেশি, বিশেষত বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা গন্ডায় গন্ডায় দলে দলে গিয়ে সমস্ত আমেরিকাতে ওই রেস্টুরেন্টের ব্যবসা খুলে বসছে ইন্ডিয়ার নাম নিয়ে, তাদেরকে তিনি ফেরত পাঠাবেন। এখন এর আগে আমরা জানি তিনি মেক্সিকো, অর্থাৎ যে পাশ দিয়ে ডাঙ্কি রুট হয়েছে, আপনারা শাহরুখ খানের ডাঙ্কি সিনেমাটা দেখেছেন অনেকে, অর্থাৎ মেক্সিকো দিয়ে সবথেকে বেশি ইল্লিগাল ইমিগ্রেন্টরা আমেরিকায় ঢোকে। তিনি মেক্সিকো সীমান্তে পাঁচিল তুলে দেওয়ার কথা বলেছিলেন। অর্থাৎ প্রত্যেক ইল্লিগাল ইমিগ্রেন্টকে দেশে ফেরত পাঠানো হবে। এতে কিন্তু বাংলাদেশের জন্য এটা খারাপ খবর, কারণ বাংলাদেশের যে একটা রেভিনিউ, রাজস্ব, তার খুব একটা বড় অংশই আসে এই ইল্লিগ্যাল ইমিগ্রেন্টদের রেমিটেন্স থেকে। ফলে যখন দলে দলে বাংলাদেশিদের, যারা মূলত অবৈধভাবে আমেরিকাতে ঢুকেছে এবং ওই রেস্টুরেন্টের ব্যবসা, ছোটোখাটো খুচকাজ বিভিন্ন ব্যবসা বা শ্রমিকের কাজ করে, তাদেরকে যখন দেশে ফেরানো হবে, এই আমেরিকা বা পাকিস্তান এদের যে অর্থনৈতিক ব্যবস্থা, এর উপরে কিন্তু খারাপ প্রভাব পড়বে। এখন বলতে পারেন যে ভারতের উপরে কী প্রভাব পড়বে? না, ভারত থেকে যারা মূলত আমেরিকাতে ইমিগ্রেন্ট করেছেন তারা হচ্ছেন স্কিল্ড লেবার বা আইটি প্রফেশনাল, এবং আমেরিকার যে তথ্য প্রযুক্তি, তারা কিন্তু ভারতীয় এই সমস্ত ইঞ্জিনিয়ারদের, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ওপরে অনেকাংশে নির্ভরশীল। ভারতীয়রা কিন্তু বাংলাদেশিদের মতো শ্রমিক হিসেবে যায়নি, H-1B ভিসা নিয়ে গেছেন এবং তারা হচ্ছে স্কিল্ড প্রফেশনাল। সুতরাং ভারতীয়দের ধরে বেঁধে দেশে ফেরানো হবে এমনটা খুব সম্ভবত ঘটবে না। তাই অনাবাসী ভারতীয় যারা আমেরিকাতে রয়েছেন, মনে হয় না তাদের উপরে কোনো খারাপ প্রভাব পড়বে। 2 নম্বর তিনি যেটা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। জো বাইডেনের আমলে দেশের জিনিসপত্রের, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্যাক্স কাট করার, এবং তিনি এও বলেছিলেন যে বিদেশি পণ্য, তার উপরে 10% ট্যাক্স তিনি বসাবেন, আর চীন থেকে আমদানি করা পণ্যের উপরে অতিরিক্ত 60% ট্যাক্স আরোপ করা হবে। অর্থাৎ আমেরিকা চীন বাণিজ্য, যেখানে চীন ডমিনেট করছে, সেই চীনের যে ডমিনেন্স, সেটাকে খর্ব করার জন্যে তিনি 60% এক্সট্রা ট্যাক্স অন চাইনিজ গুডস তিনি অ্যাপ্লাই করবেন। এর ফলে চীনের অর্থনীতি একটু টালমাটাল হতে পারে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প ভারত সহ তার মোটামুটি মিত্র দেশ যেগুলো রয়েছে, তাদেরকে প্রেসার দেবেন তাদের বাজার আমেরিকান পণ্যের জন্যে নিঃশুল্কভাবে খুলে দেওয়ার। প্রথম পর্যায়ে আমার মনে আছে তিনি হার্লে ডেভিডসন, তার উপরে ভারতে যে এক্সট্রা ট্যাক্স বসানো হয়, তার বিরোধিতা করেছিলেন। অর্থাৎ কোথাও একটা আশঙ্কা রয়ে যায় যে আমেরিকান পণ্য ভারতে ঢুকবে এবং তাতে স্বদেশি পণ্য, স্বদেশি ফ্যাক্টরি, তাদের বাজার মার খাবে। যেমন কোকাকোলা এসে থামস আপ বা ওই জাতীয় যে সফট ড্রিঙ্কস কোম্পানিগুলোকে গ্রাস করে নিয়েছিল, সেরকম একটা মাৎসন্যায় হবে, যেখানে আমেরিকান বড় বড় মাছ, মানে বড় বড় কোম্পানিগুলো ছোট ছোট ভারতীয় স্বদেশি কোম্পানি মাছগুলোকে গিলে খেয়ে নেবে। ডোনাল্ড ট্রাম্প
আপনারা পছন্দ করতে পারেন, নাও করতে পারেন। তিনি খুব প্র্যাকটিক্যাল মানুষ। তিনি পরিষ্কার বলেছিলেন যে 2016 সালে যে প্যারিস চুক্তি হয়েছিল পরিবেশ সংক্রান্ত, সেখান থেকে তিনি বেরিয়ে আসবেন। শুধু তাই নয়, ট্রাম্পের লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পকে সাহায্য করা। ইলেকট্রিক গাড়ির তিনি বিরোধী, যদিও আমরা ঠিক জানি না যে টেসলার কর্ণধার ইলন মাস্ক তিনি ছিলেন এবারে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেনে অন্যতম বড় সহায়ক। তিনি এটাকে কিভাবে নেবেন, তবে যাই হোক, তিনি কিন্তু ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বৃদ্ধির উপরে জোর দিচ্ছেন। তিনি ইলেকট্রিক গাড়ি চান না। জানি না টেসলার ভবিষ্যৎ কি, তবে যেহেতু তিনি পেট্রোল ডিজেলের উপরে জোর দিচ্ছেন, ফলে খুবই সম্ভাবনা রয়েছে ভারত সহ যে সমস্ত দেশে পেট্রোল বা ডিজেল এগুলো পাওয়া যায় না, সেই সমস্ত দেশে কিন্তু জ্বালানির মূল্য বৃদ্ধি হবে। ভেবে দেখুন ইলেকট্রিক গাড়িতে ট্রান্সফার হয়ে যাবেন কিনা। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার জো বাইডেনের যে রাশিয়া নীতি বা ইউক্রেন নীতি তার বিরোধিতা করেছেন। ন্যাটোর নামে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে কোটি কোটি ডলারের আর্থিক সাহায্য দেওয়ার তিনি বিরোধী। তিনি বারবার বলেছেন যে তিনি প্রেসিডেন্ট হলে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যাতে বন্ধ হয় সে ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। সোজা বাংলায় বলতে গেলে যে রাশিয়া ইউক্রেন যে ওয়ার সেটা বন্ধ হয়ে যাবে। সহজ ভাষায় বললে ইউক্রেন পুরোপুরি রাশিয়ার দখলে চলে যাবে, আর নেটো তথা আমেরিকা এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কমলা হ্যারিসের সাথে যখন নির্বাচনী বিতর্ক হয়, তখন ট্রাম্প বলেছিলেন যে তিনি ক্ষমতায় এলে গর্ভপাতের অধিকার রদ সংক্রান্ত আইনে স্বাক্ষর করবেন না। অর্থাৎ 2022 সালে গর্ভপাতের সাংবিধানিক অধিকারকে খারিজ করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, এবং ওই রায়ের পক্ষে ছিলেন যারা রক্ষণশীল বিচারপতিদের একাংশ। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি বলেছিলেন যে গর্ভপাত হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতার প্রকাশ, এবং তিনি এই রায়ের বিরোধী। সুতরাং মহিলাদের জন্যে এটা একটা সুখবর বলতেই পারেন। এখন বন্ধুরা, এগুলো ট্রাম্পের বেসিক প্রায়োরিটি। এখন শেষে আমরা যেটা নিয়ে ভাববো সেটা হচ্ছে যে এতে ভারতের ওপরে কী প্রভাব পড়বে। অনেকেই দেখবেন ইউটিউবে লাফালাফি করছে, অনেক বিশেষজ্ঞ টিভিতে বলছেন যে ভারতের সাথে আমেরিকার বিশাল একটা ঘনিষ্ঠতা হয়ে যাবে, আমেরিকা ভারতের পরম মিত্র হয়ে যাবে। বন্ধুরা, বাস্তবে এমন কিছুই হবে না। আমেরিকা প্রেসিডেন্ট চেঞ্জ হতেই পারে, কিন্তু আমেরিকান যে পররাষ্ট্রনীতি সেটা খুব একটা বদলায় না। সুতরাং ভারতের সাথে আমেরিকার যে না বন্ধু না শত্রু, ধরি মাছ না ছুঁই পানি সম্পর্ক রয়েছে, সেটা চলতেই থাকবে। India and the United States have never really worked before together, because dealing with each other is not the same as working with each other. But working with each other is really uncharted territory. F-32 জঙ্গি বিমান ভারত আমেরিকা থেকে কিনতে পারে, এবং এর ফলে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভারতে এসে স্বামী বিবেকানন্দন বলে একবার সেন্টিমেন্টে সুড়ি দিতে পারেন। কিন্তু আমেরিকার যে একদিকে পাকিস্তানকে উস্কানি দেওয়া আর একদিকে ভারতকে বলা আমি তোমাদের পাশে রয়েছি, এই তত্ত্ব চলতেই থাকবে। আর বাংলাদেশের জন্যে অবশ্যই কিন্তু দুঃসংবাদ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তিনি কখনোই ওই বাংলাদেশি খুড়ো মোহাম্মদ ইউনূসকে সহ্য করতে পারেন না। কারণ মনে রাখতে হবে যে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছিল এটা হচ্ছে আমেরিকার প্রিপ্ল্যান্ড একটা রেভলিউশন, এবং মোহাম্মদ ইউনূস হচ্ছেন আমেরিকান গোয়েন্দা সংস্থার দ্বারা সিলেক্টেড, এবং তিনি হচ্ছেন ক্লিন্টন ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA তারা শেখ হাসিনাকে সরিয়ে মোহাম্মদ ইউনূসকে সিংহাসনে বসায়, উদ্দেশ্য সেন্ট মার্টিন দ্বীপ হস্তগত করা। এখানে খেয়াল রাখতে হবে যে এই মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নির্বাচনের সময়ে যাতে করে কমলা হ্যারিস নির্বাচিত হন সেজন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন, যেটা ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে একদমই নেননি। এবং তিনি নাকি ক্ষমতায় এসে একবার বলেছিলেন যে হোয়ার ইজ
দ্য মাইক্রোফিন্যান্স ম্যান হু স্পেন্ড মানি এগেনস্ট মি। সুতরাং বাংলাদেশের জন্যে এই যে সরকার রয়েছে বাংলাদেশে, তাদের পক্ষে কিন্তু এটা বিপদের কারণ হতে পারে। খুব সম্ভাবনা রয়েছে যে ইউনূস চাচা আপন প্রাণ বাঁচা বলে দেশ ছেড়ে পালাবেন এবং তথাকথিত যে বাংলাদেশি সরকার রয়েছে তার পতন ঘটবে। এবং এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ভারতের চোখ দিয়ে তিনি বাংলাদেশকে দেখবেন, কারণ তিনি কোনোভাবেই চাইবেন না যে এই অঞ্চলে চীনের প্রভাব বাড়ুক। বাংলাদেশের জন্য কিন্তু এটা দুঃসংবাদ। তবে যাই হোক, এটুকু বলাই যায় যে আমেরিকা যখন কারুর শত্রু, দ্যাটস ফাইন, কিন্তু আমেরিকা যখন কারুর বন্ধু হয়, দ্যাট ইজ ওয়ার্স। বিশেষত যখন ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারেন পরিচালনা করছেন আর এক ধুরন্ধর মস্তিষ্ক ইলন মাস্ক। আমেরিকান বিদেশ নীতি কাল থেকে কি হবে সেটা ওই রমণীর মনের মতো, রমণীর মন বোঝার মতো, রমণীর মন সখা সহস্র বর্ষের সাধনার ধন, এরকম ব্যাপারটা আর কি। তো আশা করি আমরা একটা নতুন চেঞ্জ দেখতে পাবো আগামীকাল থেকে। সেটা পজিটিভ না নেগেটিভ সেটা তো সময়ই বলবে। তবে ভারতের টাকা যে পরিমাণে ডলারের এগেনস্টে পড়ছে, অর্থাৎ টাকার দাম কমছে, এটাতে ইমিডিয়েট সরকার হস্তক্ষেপ না করে ভারতীয় অর্থনীতির জন্য কিন্তু খারাপ দিন আসছে। দেখা যাক। বন্ধুরা ভালো থাকবেন। নমস্কার।